লীলা মজুমদারের লেখা কালবৈশাখী। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। যেই না শান্তিনিকেতনে শীত শেষ হয়ে যায় অমনি শিরশির সরসর করে দক্ষিণে বাতাস বইতে থাকে, আর গাছে যত শুকনো পাতা বাকি ছিল সব ঝরে মাটিতে পড়ে, পড়েই আবার ঘূর্ণি হাওয়ায় ঘুরতে থাকে। দেখে মনে হয় অদৃশ্য ডাইনি বুড়ি বুঝি লম্বা ঝাড়ু দিয়ে ঝরা পাতা ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে। ন্যাড়া গাছের খুদে খুদে পাতার কুড়ি রাতারাতি খুলে যায়। কোনোটার কচি কলা পাতার রং, কোনোটা বা লালচে। জারুল ফুলের নতুন পাতা কেমন নরম গোলাপি। আম গাছেই যেই না কচি পাতা দেখা যায় অমনি বোঝা যায় বোল ধরার সময় হয়ে গেছে। দুরন্ত বাতাসে বাতাবি লেবুর ফুলের পাপড়ি ঝরে মনে হয় গাছতলায় কেউ নরম সাদা গালিচা পেতেছে। চারিদিক সুগন্ধে ভুরভুর করে। দলে দলে হাঁসরা উত্তর দিকে যায়, মাঝে মাঝে এত নিচ দিয়ে যায় যে তাদের ডানার শো শো শব্দ কানে আসে। পাখির ঝাঁক দেখে সবাই বলে শীত ফুরোলো, বসন্ত এলো। আর কিছুদিন বাদেই কালবৈশাখীর ঝড় উঠবে। উত্তর পশ্চিমে জানলা দরজার হুড়কো কপাট ঠিক আছে তো? কোথাও বাধা বন্ধ নেই। শান্তিনিকেতনে ঝড়ের দাপট বড় বেশি। উপাচার্য মশাইয়ের বাড়িতে গিয়ে একটা সত্যি গল্প শুনলাম। ওদের বাড়িতে এক আম গাছ, সেটি প্রায় দোতলার সমান উঁচু। দোতলার জানলা থেকে গাছের ডালপালার ভেতরটা দেখা যায়। নিচ থেকে যেমন গাছটাকে শান্ত শিষ্ট মনে হয়, আসলে মোটেই তা নয়। গাছের মধ্যে ছোটখাটো একটা পাড়া আছে। পাড়ার দুটি দল আছে, তাদের মধ্যে ভাবসাব নেই। একদল কাক গাছের ডালের ফাঁকে ফাঁকে গুড়ির গা ঘেঁষে কাঠ কুটো দিয়ে বাসা করে থাকে। কাকের বাসার না আছে যত্ন, না আছে ছিরি, তবু তারা তারই মধ্যে ডিম পাড়ে, নিজেদের বাচ্চা তোলে, কোকিলের বাচ্চাও তোলে। আর শালিকরা বাসা করেছে খানিকটা দূরে, ডালের আগার দিকে। তাদের বাসাগুলো অনেক বেশি পরিপাটি, কিন্তু ততটা নিরাপদ নয়। গত বছর একদিন বিকেলে ঝড় উঠল। মনে হতে লাগলো হাওয়ায় তৈরি কোনো দৈত্য এসে বড় বড় গাছের ঝুঁটি ধরে নাড়া দিচ্ছে। দোতলার জানলা দিয়ে মেয়েরা দেখলো আম গাছের ডালের আগায় একটা শালিকের বাসা হাওয়ায় বড্ড বেশি দুলছে। বাসায় চারটি ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের গায়ে রোয়া বেরিয়েছে, পালক গজায়নি, চোখ ফুটেছে কিনা সন্দেহ। তাদের নিয়েই পাখির বাসা দোল খাচ্ছে। মা পাখি বাবা পাখি বোধহয় খাবারের খোঁজে বেরিয়েছিল, তাদের দেখা যাচ্ছিল না। দোল খেতে খেতে সকলে যা ভয় করেছিল তাই হলো। বাসাটা নিচে পড়ে গেল, সোজা হয়েই পড়লো। বাচ্চারা একটুও জখম হয়েছে বলে মনে হলো না। তারপর ঝড় থেমে গেল। মেয়েদের মা রামুকে বললেন, ওরে, নিচে পড়ে থাকলে তো বেড়ালটাই ওদের সর্বনাশ করবে, বাসাটাকে বরং আবার গাছে তুলে দে। যেখানে ছিল ঠিক সেইখানে। রামুর খুব উৎসাহ দেখা গেল না। সে বলল, আবার পড়ে যাবে। মেয়েরা বলল, দড়ি দিয়ে বেঁধে রাখো, তাহলে পড়বে না। রামু বলল, অত সরু ডালে উঠতে গেলে ডাল ভেঙে পড়ে যাব। সবাই বলল, না হয় ঠিক সেই জায়গায় নাই বাঁধলি, ওই ডালেই একটু সরিয়ে বাঁধ না, বেশি দূরে হলে মা বাবা খুঁজে পাবে না। শেষটা রামু তাই করলো। বাসা শুদ্ধ পাখির ছানা পকেটে নিয়ে
সাবধানে গাছে উঠল। সেই ডালেরই একটু গোড়ার দিকে বাসাটা বেঁধে রেখে গেল। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না। ছানা পাখিদের ওইটুকু শরীর, তারা এই বড় বড় হলদে ঠোঁট হাঁ করে খাবারের আশায় আকুপাকু করতে লাগলো। মা পাখি বাবা পাখিরা মুখে পোকা মাকড় নিয়ে ফিরে এলো। ফিরে এসে তারা পুরনো জায়গায় গিয়ে বাসা না দেখে মহা ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। অথচ বাসাটা ছিল মাত্র দুহাত দূরে, ওদের চোখের সামনে। মেয়েরা কত করে নতুন জায়গাটা দেখাবার চেষ্টা করলো, ওরা বুঝতেই পারলো না। আশ্চর্যের বিষয় হলো, হন্যে হয়ে খুঁজেও তারা বাসাটাকে দেখতে পেল না। হয়তো বাসাটা এখন কাকেদের এলাকায় পড়ে গেছিল, তাই ওদিকে তাকায়নি। এদিকে কাকরা এতক্ষণ নিজেদের বাসা থেকে মজা দেখছিল। এইবার তারা মহা উল্লাসে উড়ে এসে শালিক ছানাদের ঠোকরাতে আরম্ভ করলো। মা পাখি বাবা পাখি ব্যস্ত হয়ে বাসা খুঁজে বেড়াচ্ছিল, আর কিছুই বলল না। দেখতে দেখতে কাকড়া ছানাগুলোকে মেরে শেষ করে দিল। মেয়েদের দু চোখে জল। খুঁজে খুঁজে হয়রান হয়ে মা পাখি বাবা পাখি বাসার পুরনো জায়গাটাতে চুপ করে বসে রইল। কিন্তু পরদিন সকালে দেখা গেল তারা মহা উৎসাহে আবার সেই রকম জায়গায় নতুন করে বাসা বানাতে আরম্ভ করেছে। সেই বাসাতে তারা ডিমও পারল, বাচ্চাও তুলল। কাকরা আর কিচ্ছু বলল না। তা বলবেই বা কেন? ওটা তো আর কাকদের এলাকা নয়।